মাস্টার্স শেষ পর্বের ছাত্ররা তোমরা কেমন আছো? আমরা যে কোর্সটি নিয়ে কথা বলছি বিশ্ব সাহিত্য, তার দুটি বিষয় আমি পড়াই। যে একটি বিষয় হচ্ছে মা উপন্যাস, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে হ্যামলেট নাটক। তো আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মা উপন্যাস, এবং পরবর্তী পর্যায়ে আমরা হ্যামলেট শুরু করব। গত ক্লাসে যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, যে উপন্যাস কাকে বলে, উপন্যাসের বৈশিষ্ট্যসমূহ কী কী, আমরা বলেছিলাম যে সমগ্র জীবন থাকতে হবে উপন্যাসে। লেখকের দৃষ্টিভঙ্গি একটা বিষয়, বাস্তবতা সহযোগে বর্ণনাত্মক শিল্পকর্ম, প্লট ও চরিত্র সৃষ্টি, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে মার্ক্সীয় নন্দনতত্ত্ব। কার্ল মার্কস এই শিল্পতত্ত্ব কিংবা নন্দনতত্ত্ব সম্পর্কে কি বলেছেন, তার প্রেক্ষিতে মা উপন্যাসটি কেমন তা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। মার্ক্সীয় নন্দনতত্ত্ব খেয়াল করে দেখো, মার্ক্সীয় নন্দনতত্ত্ব হচ্ছে মূলত একটি বস্তুবাদী শিল্পতত্ত্ব, এবং যে বিষয়টি বস্তুবাদী ভাবধারা দ্বারা প্রবর্তিত এবং সর্বপ্রকার ভাববাদী ধারণা বর্জিত, এবং শিল্প সৃজন উপভোগ সব কিছু নিয়ন্ত্রিত হয় বস্তুবাদী তত্ত্ব দ্বারা। শিল্প হচ্ছে বস্তুগত জীবনের অনুষঙ্গ। যেই কথাগুলো যদি আমরা দেখি, যে মার্ক্সবাদের যে শিল্পতত্ত্বটা, মার্ক্সীয় শিল্পতত্ত্ব যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে মূলত একটি বস্তুবাদী শিল্পতত্ত্ব, এবং বস্তুবাদী ভাবধারা দ্বারা প্রবর্তিত, যেমন সর্বপ্রকার ভাববাদী ধারণা বর্জিত। তো আমরা যখন সাহিত্য পাঠ করি তখন লক্ষ্য করি যে সাহিত্যের মাঝে বিভিন্ন রকমের কল্পনা আছে। যে ধরা যাক রোমান্স আছে, রোমান্টিকতা আছে, সুররিয়ালিজম আছে, ভাববাদী সাহিত্য যে মিস্টিসিজম, কত রকমের কল্পনা আছে। কিন্তু কার্ল মার্কস এই শিল্পতত্ত্বকে যখন মূল্যায়ন করেছেন, বিশ্লেষণ করেছেন, তিনি যে ধারণাগুলোকে সম্পূর্ণরূপে বাদ দিয়েছেন। যে রোমান্টিক কল্পনা প্রবণতা, তোমরা যারা রবীন্দ্রনাথের প্রথম দিককার কাব্যগুলো পড়েছো, খেয়াল করেছো যে মানসী, সোনার তরী, যে সেখানে এই যে কল্পনা প্রবণতা, কিংবা তোমরা যারা বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো পড়েছো, যে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা নিশ্চয়ই সবাই পড়েছো। সেখানে লক্ষ্য করেছো যে নবকুমারের সাথে কপালকুণ্ডলার প্রথম সাক্ষাৎ হলো একটি বনে। এটি কিন্তু কল্পনার বিষয় দ্বারাই সম্ভব, বাস্তবে বিষয়টি একেবারেই কতটুকু সম্ভব প্রশ্ন সাপেক্ষ। তাহলে এই যে কল্পনার জগৎ, যে কল্পনার জগৎকে কিংবা সাহিত্যের একটি, আধুনিক সাহিত্যের একটি বড় বিষয় হচ্ছে রোমান্টিকতা, যে সৌন্দর্যময় কল্পনার যে জগৎ, সেই জগৎ কি যে আমরা মার্ক্সীয় সাহিত্যে পাবো? না, একদম পাবো না। তাহলে এই মার্ক্সীয় সাহিত্যটা কি? মার্ক্স বারবারই বলছেন যে মার্ক্সীয় যে শিল্পতত্ত্ব, মার্ক্সীয় শিল্প কিংবা মার্ক্সীয় নন্দনতত্ত্ব নিয়ন্ত্রিত হয় বস্তুবাদ দ্বারা। যে সমাজের যে কঠিন বাস্তবতা, যে আমরা প্রায়শই কিন্তু এই কার্ল মার্ক্সের মা উপন্যাস পড়ানোর সময় যে আমরা প্রায়শই পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের কথা প্রায়শই বলে এসেছি, এবং বারবারই বলি। যে কারণটি হচ্ছে এই পদ্মা নদীর মাঝিতেও কিন্তু শ্রেণী বৈষম্য এবং শ্রেণী শোষণের যে চিত্র, সেই চিত্রগুলো রয়েছে। তোমরা যারা পদ্মা নদীর মাঝি পড়েছো তারা জানো যে কুবের, গণেশ যারা কেমনে শোষিত হচ্ছে, এবং যে একদিকে হচ্ছে শোষিত শ্রেণীর মানুষ কুবের, গণেশরা, আর অন্যদিকে হচ্ছে যে পার্শ্ববর্তী গ্রামের জমিদার আছে, কিংবা পুঁজিবাদী সমাজের যে প্রতিনিধি হোসেন মিয়া। যে তাহলে যেখানে কিন্তু মূলত আমরা যদি বিভিন্ন শ্রেণীগুলো একদম বাদ দিয়ে সোজাসুজি দুটো শ্রেণীতে বিভক্ত করে ফেলি, তাহলে দেখব যে এই জমিদার কিংবা হোসেন মিয়া তারা এক শ্রেণীর, আর তারা হচ্ছে শোষক শ্রেণী, আর শোষিত শ্রেণীটা হচ্ছে এই কুবের, গণেশ।
কার্ল মার্কস কিন্তু যেই কথাটাই বলেন যে সমাজ নিয়ন্ত্রিত হচ্ছে এই শোষণ দ্বারা আর শোষক দ্বারা আর শোষিত যে জনগোষ্ঠী তাদের বঞ্চনার যে চিত্র, সেই চিত্র সমাজে আমরা লক্ষ্য করি। যে তাহলে এই যে বস্তুবাদী শিল্পতত্ত্ব মূলত হচ্ছে যে বিষয়টি যে একদম সমাজ জীবন কেন্দ্রিক, সমাজের যে হাসি কান্না দুঃখ নিরাশা বেদনা সব কিছুই যেখানে পরিলক্ষিত হয়। আর কার্ল মার্কস তার দাস ক্যাপিটালে যে সমাজের শ্রেণীকে যে বিভক্ত করেছিলেন, সেখানে দুটি শ্রেণীকেই তিনি রেখেছিলেন, শোষিত শ্রেণী আর শোষক শ্রেণী, উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী, উপরিকাঠামো আর অবকাঠামো, যেইভাবে তিনি সমাজটাকে মূল্যায়ন করেছেন। যেমন কার্ল মার্কস বলেন যে সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থ, অর্থাৎ সম্পদ, কিংবা আমরা বলতে পারি এই যে বস্তুকেন্দ্রিক জীবন ব্যবস্থা। সেটি কেমন? যে কার্ল মার্কস বলেন যে শিল্প সামাজিক বাস্তবতা দ্বারা নিয়ন্ত্রিত। যে আমরা শিল্প সম্পর্কে যে অনেক তাত্ত্বিকেরা যে অনেক বড় বড় কথা বলেন যে শিল্প আসলে বিষয়টা কি, শিল্প সৌন্দর্য তত্ত্ব, শিল্প হচ্ছে আর্টিফিশিয়াল মানুষের মনের যে সৌন্দর্যময় ধারণা, সেই ধারণা দ্বারা শিল্প তৈরি হয়। সব কিছুই ঠিক আছে, শিল্প তৈরি করতে একটি কল্পনার প্রয়োজন হয়। যে লিওনার্দো দা ভিঞ্চি যখন মোনালিসা ছবি আঁকলেন, সেইখানে নিশ্চয়ই কল্পনার রং মিশ্রিত হয়েছে, মিশ্রিত না হলে সেটি শিল্প হতে পারত না। অর্থাৎ একজন সৌন্দর্যময় মানুষের যে মনের সৌন্দর্য, সেই সহযোগে যখন কল্পনা যুক্ত হয় তখনই শিল্প তৈরি হয়। কিন্তু কার্ল মার্কস বলেন যে শিল্প হচ্ছে সামাজিক বাস্তবতা দ্বারা। তো আমরা যখন মার্কসীয় নন্দন তত্ত্ব নিয়ে কথা বলছি, তার প্রেক্ষিতে যে শিল্প হচ্ছে সমাজের যে কঠিন বাস্তবতা, সেই বাস্তবতাটা কি? সেই বাস্তবতাটা হচ্ছে শোষণ, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন, এইগুলো। অর্থাৎ সমাজের যে কঠিন বাস্তবতা, সেই কঠিন বাস্তবতা দ্বারা শিল্পটা নিয়ন্ত্রিত হয়। আর সামাজিক যে বাস্তবতা, এই যে বাস্তবতা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাস্তবতা নিয়ন্ত্রিত হয় যে কয়েকটি বিষয় দ্বারা। প্রথমত হচ্ছে উৎপাদন ব্যবস্থা দ্বারা। উৎপাদন ব্যবস্থা, যে সমাজের যে সম্পদ আহরিত হচ্ছে, সম্পদ উৎপাদন হচ্ছে, সেটা কেমনে হচ্ছে, কাদের দ্বারা হচ্ছে? তোমরা যারা মা উপন্যাস পড়েছো তারা লক্ষ্য করেছো যে মা উপন্যাসের প্রথম অধ্যায়ে যে বিপ্লব পূর্ববর্তী যে রাশিয়ান সমাজ ব্যবস্থা, রুশ সমাজ ব্যবস্থা, তার চিত্র যে আমরা প্রত্যক্ষ করেছি। যে চিত্রের প্রধান একটি চরিত্র হচ্ছে পাভেল ব্লাশভের বাবা মিখাইল ব্লাশভ। যেমন এই যে বস্তির মতো খুপড়িতে মানুষগুলো থাকে, যেমন ভোরবেলায় যখন কারখানার সাইরেন বেজে ওঠে, তারা কাঁচা ঘুম চোখে রেখেই কারখানার দিকে দৌড়ায়। যেমন সন্ধ্যার পরে তারা যখন ফিরে আসে, লেখক মন্তব্য করেছেন যে এই শ্রমিকদের সমস্ত শক্তিটাই এই যন্ত্র দানব শুষে নিয়ে নেয়, ফলে কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করে। এই যে জীবন ব্যবস্থা, তাহলে যেখানে খেয়াল করো যে একটা শ্রেণী যারা শ্রমিক শ্রেণী, তারা কাজ করছে কোথায়? কাজ করছে শিল্প কারখানায়। শিল্প কারখানা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? মালিকদের দ্বারা। তাহলে এই যে উৎপাদন ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হচ্ছে ধনিক শ্রেণী দ্বারা। যেমন শ্রমিকরা যে বেতন পাচ্ছে খুব সীমিত, সেই বেতন দিয়ে তাদের চলার স্বাভাবিকভাবে চলার মতো যে প্রয়োজনীয় বেতন কিন্তু তারা পাচ্ছে না, বরঞ্চ তাদেরকে ব্যবহার করে যে সম্পদ আহরণ করছে মালিক শ্রেণী, তারা বিত্ত বৈভবের মালিক হয়ে যাচ্ছে। তুমি যদি বর্তমান পৃথিবীর সমাজ ব্যবস্থা কিংবা বর্তমান দেশেরও সমাজ ব্যবস্থা নিয়ে যে একটু ভাবো, তাহলেও কিন্তু যেই চিত্রগুলো তোমার সামনে প্রত্যক্ষ হয়ে উঠবে। যে তাহলে আমরা প্রথমই কার্ল মার্কস বললেন যে শিল্প সামাজিক বাস্তবতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এই সামাজিক বাস্তবতাটা নিয়ন্ত্রিত হয় এক, উৎপাদন ব্যবস্থা দ্বারা, দুই হচ্ছে অর্থনৈতিক অবস্থা ও বন্টন ব্যবস্থা। যে মানুষের অর্থনৈতিক অবস্থাটা কেমন? যে তাহলে তুমি যদি শিল্পের বিভিন্ন রকম ক্যাটাগরি করো, তাহলে দেখবা যে শিল্পেরও কিন্তু স্তরগত পার্থক্য আছে। কেমন? যে একজন খুব শ্রমিক শ্রেণীর মানুষ যে সারাদিন পরিশ্রম করে, তাকে যদি তুমি
যে একটা মোনালিসা ছবি উপহার দাও, তো তার কাছে সেটি খুব গুরুত্বপূর্ণ মনে হবে না। তোমরা নিশ্চয়ই সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়েছো, সেখানে খেয়াল করেছো যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। যে তাহলে তার কাছে পূর্ণিমার চাঁদটা ঝলসানো রুটি কেন মনে হয়? কারণ সে ক্ষুধার্ত। তার এই চাঁদের সৌন্দর্য দেখে তার মানসিক তৃপ্তি আসার কোনো কারণ নাই। তার কাছে মনে হয় যে চাঁদটা যদি একটা রুটি হতো, গরম করা রুটি হতো, তাহলে সেটি খেয়ে তার যে ক্ষুধা নিবৃত্তি করা সম্ভব হতো। সেটি কিন্তু বাস্তবতা। যে তাহলে এই যে অর্থনৈতিক অবস্থা, ম্যাক্সিম গোর্কি তার মা উপন্যাসের প্রথম দিকে দেখিয়েছেন, সেটি খুব যে একটি বিরূপ অর্থনৈতিক অবস্থা। সেটি কেমন? যে একদিকে হচ্ছে শোষিত শ্রেণী, যারা সংখ্যায় যথেষ্ট বেশি, 94%, 5%, 7%, সেরকম। আর যারা শোষণ করছে, এই শ্রমিকদেরকে যারা খাটাচ্ছে কারখানায়, মালিক শ্রেণী, তারা কিন্তু সংখ্যায় খুবই কম, 2% কি 3%। যে তারাই কিন্তু সমস্ত অর্থবিত্ত নিয়ন্ত্রণ করছে। তো আমরা বলতে শুরু করেছিলাম যে এই যে শিল্পের যে ক্যাটাগরিটা কেমন, যে আমরা বলছিলাম যে মোনালিসা ছবিটা যদি একজন শ্রমিকের হাতে দিয়ে বলা হয় যে ভাই ছবিটার অনেক দাম, তুমি এটাকে যত্নে রেখো, তার কাছে যেই ছবিটা কি কাজে লাগবে? একটি বাস্তব সত্য কথা। কিংবা আর অন্যদিকে তাকে যদি 20টি টাকা তার হাতে দেওয়া হয়, তাহলে সেটাই তার যথেষ্ট উপকারে লাগবে, কারণ সে ক্ষুধার্ত, সে সামান্য কিছু খেয়ে তার ক্ষুধাটা নিবৃত্তি করতে পারবে। সেটি কিন্তু বাস্তবতা। তাহলে এই যে শিল্পগত স্তর, কিংবা তোমরা যারা মাস্টার্সে পড়ছো, তারা সফোক্লিসের বিখ্যাত নাটক দ্য কিং ইডিপাস, খ্রিস্টপূর্ব যুগে সফোক্লিস লিখেছিলেন কিং ইডিপাস, সেই গ্রিক দেশে। যে ধরা যাক যে তুমি রিক্সা দিয়ে যাচ্ছ, সেই রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে হবে, সেখানে তুমি দেখলে যে তোমার পকেটে টাকা নাই, তোমার কাছে একটি এই সফোক্লিসের কিং ইডিপাস নাটকের টিকিট আছে, যে নাটকটি মঞ্চস্থ হবে। তো তুমি টিকিটটি রিক্সাওয়ালাকে দিয়ে যদি বলো যে ভাই আমার কাছে তো টাকা নেই, যে আমি এই টিকিটটি তোমাকে দিচ্ছি, তুমি নাটকটি দেখে। সে গিয়ে কষ্ট করে নাটকটি দেখে আসলো, তোমাকে সে বলল যে তার এই পুরো সময়টাই নষ্ট হয়েছে, কারণ যেই নাটকে তার দেখার মতো কিছুই নাই। সেটি কিন্তু বাস্তব সত্য। তো তাহলে যে মোনালিসা ছবি যে তোমরা দেখছো, কিংবা সফোক্লিসের কিং ইডিপাস যে তোমরা দেখছো, সেই তো তোমাদের স্তরটা আর এই যে নিম্নবিত্ত শোষিত জীবনের যে স্তরটা, সেই স্তরটার যে শিল্পগত চেতনার পার্থক্যটা যে একটু খেয়াল করে দেখো। তার কাছে কিন্তু এই মোনালিসা ছবি যতই মূল্যবান হোক, আর সফোক্লিসের কিং ইডিপাস নাটক, ট্র্যাজেডি নাটকটি যতই উন্নত স্তরের হোক না কেন, সেই স্তরটি কিন্তু তার কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে শিল্পগত স্তরের ভিন্নতা, এই ভিন্নতা দিয়ে কার্ল মার্কস সমাজকে মূল্যায়ন করেছে। যে সমাজ, যে শিল্প কোত্থেকে তৈরি হচ্ছে? মানুষের সমাজ থেকে তৈরি হচ্ছে। যে তাহলে তিনি প্রথমেই বললেন যে এই যে কল্পনা প্রবণতা, যে আমরা যে একটু আগেই বললাম, যে মানসিক কাব্যগ্রন্থে যে আমরা যা দেখেছি, কিংবা বঙ্কিমচন্দ্রের যে উপন্যাস কপালকুণ্ডলা যে আমরা দেখেছি, যে আমরা যদি প্রাচীন সাহিত্যে চলে যাই, হোমারের ইলিয়াড, ওডিসিতে যে আমরা যা দেখেছি, জেকিলিস নামক একটি বড় চরিত্র তৈরি করা হয়েছে, যে কাহিনী দেবতা দ্বারা নিয়ন্ত্রিত, এই যে বিভিন্ন রকমের, কিংবা রামায়ণ মহাভারতের যে কাহিনী, কিংবা অন্যান্য যে বাস্তবধর্মী সাহিত্যগুলো রয়েছে, সেই সাহিত্যগুলোতে তোমরা লক্ষ্য করো যে সেখানে কল্পনার রঙটা বেশি। কল্পনার বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলোকে সেখানে ব্যবহার করা হচ্ছে। যে তাহলে কার্ল মার্কস বললেন এই কল্পনার জগৎ, কিংবা রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি কাব্য, যে জগৎ হচ্ছে মিস্টিসিজম, মিস্টিক জগৎ, ভাববাদী সাহিত্য, সেই ভাববাদী সাহিত্যের স্থান এই কার্ল মার্কসের সাহিত্যে, কিংবা কার্ল মার্কসের শিল্পতত্ত্বে নেই। তাহলে কার্ল মার্কস বলেন যে শিল্পটা হচ্ছে যে একেবারে বস্তুগত, অর্থাৎ বাস্তব জীবন সম্পর্কিত, বাস্তবের
হাসি কান্না শোষণ বেদনা নিপীড়ন নির্যাতন যে সবগুলোই হচ্ছে জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত এবং এই যে বঞ্চনার যে চিত্র সেই বঞ্চনাটির চিত্রই এই শিল্পে থাকতে হবে এবং মা উপন্যাসে ম্যাক্সিম গোর্কি কিন্তু তাই করেছেন। তো কার্ল মার্কস আর্ট সম্পর্কে যে একটি চমৎকার মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটি হচ্ছে আর্ট ইজ এ ফর্ম অফ সোশ্যাল কনসাসনেস, যে শিল্পটা হচ্ছে সমাজ চেতনার একটি রূপ। যে শিল্প এই যে সমাজ সম্পর্কিত ভাবনা, সমাজের যে বাস্তব অবস্থাটা, এই যে শোষণের চিত্র, এই যে বঞ্চনার চিত্র, তারই একটি রূপ হচ্ছে এই শিল্প। তাহলে সেখানে কল্পনার যে রং, কল্পনার সমস্ত চিত্র তোমাকে বাদ দিতে হবে, না হলে কিন্তু সেটি কার্ল মার্কসের যে নন্দন তত্ত্ব সেই নন্দন তত্ত্বের প্রেক্ষিতে সেটি কিন্তু শিল্প হতে পারছে না। তখন এর প্রেক্ষিতে যে আমরা যারও দুই একটি কথা বলে নিই যে শিল্পতাত্ত্বিকগণ কিন্তু সাধারণত শিল্পকে কি মনে করেন? শিল্প হচ্ছে কল্পনার ফসল। তোমরা যখন মেঘনাদ বধ কাব্য পড়েছ সেখানে খেয়াল করেছ যে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে সেখানেও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত দেবী কল্পনাকে আহ্বান জানিয়েছেন। তুমিও আইসো দেবী তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয় রচ মধুচক্র গৌরজন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। তাহলে কল্পনা ছাড়া তোমরা খেয়াল করো যে এই যে মেঘনাদ বধ কাব্য, সেই কাব্যটির যে কাহিনী মাইকেল রামায়ণ থেকে নিয়েছেন, 4 রাত 3 দিন সম্ভবত, কিংবা 3 রাত 4 দিন, সেরকম যে রামায়ণের সংক্ষিপ্ত একটু সময়ের কাহিনীকে নিয়ে মাইকেল মেঘনাদ বধ কাব্য রচনা করলেন। কিন্তু সেখানেও খেয়াল করে দেখো যে মাইকেল নিজস্ব কল্পনার রং সেখানে মিশ্রণ ঘটিয়েছেন, তার নিজস্ব কল্পনা এবং নিজস্ব চিন্তা চেতনা দ্বারাই কিন্তু তার এই মেঘনাদ চরিত্রটিকে, রাবণ চরিত্রটিকে এবং প্রমীলা চরিত্রকে পুনর্নির্মাণ করেছেন। যে পুনর্নির্মাণের সাথে রামায়ণের যে মূল কাহিনী এবং রামায়ণের যে মূল যেই চরিত্রের যে মূল রূপগুলোর বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে সেখানেও কল্পনার রং আছে। বাস্তবের যারা সাহিত্যতাত্ত্বিক কিংবা শিল্প বুদ্ধা, তারা শিল্পকে কি মনে করেন? যে শিল্প হচ্ছে কল্পনার ফসল এবং সাথে কি থাকে? অতীন্দ্রিয় জগতের ভাবের উপর নির্ভরশীল। যে শিল্প হচ্ছে মূলত কল্পনার ফসল। তোমরা জানো যে মনের বিভিন্ন রকমের স্তর আছে, চেতন, অবচেতন, নির্জ্ঞান। সাধারণত শিল্পটা তৈরি হয় কিন্তু অবচেতন মন থেকে। যে যিনি শিল্প তৈরি করছেন তিনি সাহিত্যিকই হন কিংবা চিত্রকারী হন কিংবা সঙ্গীতজ্ঞই হন, যে কিছুই হন না কেন তিনি কিন্তু একদম বাস্তব জগতের সাথে, সরাসরি বাস্তব জগতের সাথে সম্পর্কযুক্ত থেকে শিল্পটা তৈরি করতে পারছেন না। তিনি অনেকটা অবচেতন মনের স্পর্শ সহযোগে শিল্পটা তৈরি করছেন। একজন শিল্পী যখন কোনো কিছু তৈরি করেন তখন কিন্তু তিনি খুব একটা বাস্তব জগতে থাকেন না, তার মন একটি নিবৃত কোণে নিজেকে নিয়ে যায় এবং সেই নিবৃত কোণটা অর্থাৎ অন্তরের যে ভিতরের স্তরটা, যে স্তরটি হচ্ছে অবচেতন মন, সেই স্তর থেকেই কিন্তু তারা শিল্পটিকে তৈরি করেন। শিল্পবোদ্ধারা তাই বলেন। তো কার্ল মার্কসের মতের সাথে যেই মতের যথেষ্ট পার্থক্য আছে, যে শিল্পতাত্ত্বিকগণ যাই মনে করুন না কেন যে শিল্প কল্পনার ফসল কিংবা অতীন্দ্রিয় জগতের ভাব, সেই ভাব দ্বারা শিল্প নিয়ন্ত্রিত, কিন্তু কার্ল মার্কস তা মনে করেন না। কার্ল মার্কস মনে করেন হচ্ছে শিল্প যে একেবারে নিখুঁত যে বাস্তবতা, এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি, যে কারণে এই ক্ষুধার্ত ব্যক্তিটির কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি হয়ে গেছে, সেই দিক থেকে কার্ল মার্কস যখন মূল্যায়ন করেন যে সমাজের সবচেয়ে বেশিরভাগ মানুষ হচ্ছে নির্যাতিত এবং শোষিত, সেই নির্যাতিত মানুষের যে বঞ্চনার চিত্রটা এবং এই বঞ্চনার প্রতিরোধ কল্পে তাদের যে আন্দোলন এবং নতুন সমাজ ব্যবস্থা গঠনের যে মানসিকতাটা যে আমরা মা উপন্যাসে লক্ষ্য করি, সেটি হচ্ছে শিল্পের মূল বিষয়। এবং সেই জন্যই দেখবা এই মার্ক্সীয়
মতাদর্শের প্রেক্ষিতে, মার্ক্সীয় নন্দনতত্ত্বের প্রেক্ষিতে যারা সাহিত্য তৈরি করছেন তাদের কাছে তাদের যে চরিত্র চিত্রণগুলো একটু অন্য রকমের। তোমরা এই কুবের গণেশ চরিত্রগুলো দেখো, কিংবা এই মা উপন্যাসের যে চরিত্রগুলো রয়েছে, যে আমরা চরিত্র নিয়ে পরে কথা বলবো, চরিত্র যেমন কাহিনী নিয়ে, তারপরেও যে মা উপন্যাসের যে চরিত্রগুলো রয়েছে, পাভেল ব্লাশভ কিংবা তার মা পেলাগিয়া নীলবনা কিংবা খকল কিংবা পাভেল ব্লাশভের বাবা মিখাইল ব্লাশভ, এই যে প্রধান চরিত্রগুলো রয়েছে, সেই চরিত্রগুলো ম্যাক্সিম গোর্কি অর্থাৎ লেখক খুব কৌশলে তৈরি করেছেন। যেমন প্রথম অধ্যায়টিকে যে আমরা বারবার তোমাদের সামনে টেনে নিয়ে আসি, যেই জন্য যে প্রথম অধ্যায়ে কিন্তু বিপ্লব পূর্ববর্তী রাশিয়ার যে বঞ্চনার চিত্র, সেই বঞ্চনার চিত্রটাকে লেখক খুব প্রত্যক্ষভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। যে তারা বঞ্চিত হচ্ছে বিদায় তাদের যে সামাজিক বোধ, শুধু সামাজিক বোধ না, যেমন মানবিক বোধ, মানবিক আদর্শ, নৈতিকতা বোধ সব কিছুই ধ্বংস হয়ে গেছে। তারা সপ্তাহে একদিন ছুটি পাচ্ছে রবিবারে, সেই রবিবার তারা সারাদিন ঘুরছে, কখনো বা কেউ কেউ গির্জায় যাচ্ছে, যা রাতের বেলা মদ খেয়ে হই হল্লা করছে। যেই হচ্ছে তাদের জীবন ব্যবস্থা। সামাজিক যে রীতিনীতি, সামাজিক যে প্রথা, কালচার সব কিছু তারা ভুলে যাচ্ছে। কারণ তারা এই রবিবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটি দিন ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই যন্ত্রদানব, যে কারখানাকে এই ম্যাক্সিম গোর্কি নাম দিয়েছেন যন্ত্রদানব, যে যন্ত্রদানব মানুষদেরকে শুষে তার সম্পূর্ণ যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। তো এই যে প্রত্যক্ষ চিত্র জীবনের উৎপাদন এবং বন্টন ব্যবস্থা, উৎপাদন থেকে উৎপাদনের সাথে কিন্তু বন্টন ব্যবস্থার সাথে অর্থনৈতিক অবস্থা সংযুক্ত। উৎপাদনের সাথে কিন্তু মানব জীবনের যে অর্থনৈতিক অবস্থা একেবারেই সম্পর্কযুক্ত। যে তাহলে তুমি যদি বাস্তব জীবনেও খেয়াল করে দেখো যে এই যে উৎপাদন অর্থাৎ সম্পদের প্রেক্ষিতে যে সামাজিক স্তরগত বিন্যাসগুলো হয়েছে, সেই স্তরগত বিন্যাসের কারণে সামাজিক কালচার, সামাজিক রীতিনীতি সব কিছুই কিন্তু আলাদা হয়ে গেছে। যে একটা গ্রামের যে ছেলে, যে কৃষকের ছেলে, তার যে সমাজ ব্যবস্থা, তার যে জীবন সম্পর্কে ভাবনা, কিংবা গার্মেন্টসে যে শ্রমিকরা কাজ করছে তাদের যে জীবন সম্পর্কে ভাবনা, যে বস্তিতে থাকছে এই যে নিম্নবিত্তের সমাজ ব্যবস্থা, তাদের যে জীবন সম্পর্কে ভাবনা এবং তাদের যে বাস্তবতা, শিল্পবোধ, সাহিত্যবোধ, কিংবা এই যে আনন্দ উপলব্ধি করার যে বোধ আর উচ্চবিত্তের যে আনন্দ উপলব্ধি করার বোধ, সেই বোধগুলো কিন্তু যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যগুলো এই কার্ল মার্কস খুব ভালোভাবে চিত্রিত করেছেন। কার্ল মার্কস বলেন এই যে সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে, যেই নিয়ন্ত্রণের মুখ্য চালিকা শক্তি হচ্ছে উৎপাদন ব্যবস্থা এবং বন্টন ব্যবস্থা, আর এই যে এক কথায় যে সম্পদ, আর্থিক অবস্থা। তাহলে শিল্পও নিয়ন্ত্রিত হয় এই বস্তুবাদী তত্ত্ব দ্বারা, আর্থিক অবস্থা দ্বারা। এই আর্থিক অবস্থা কিংবা বস্তুবাদী তত্ত্ব দ্বারা, তত্ত্ব ছাড়া শিল্প নিয়ন্ত্রিত হতে পারে না। কারণ কার্ল মার্কস তার দাস ক্যাপিটালে তিনি পূর্বেই বলেছি সমাজকে দুটো শ্রেণীতে বিভক্ত করলেন, যে শোষিত শ্রেণী আর শোষক শ্রেণী। তিনি পরোক্ষভাবে বললেন উপরিকাঠামো আর অবকাঠামো। যে অবকাঠামো বিশাল জগৎ, যা নিয়ন্ত্রিত হচ্ছে উপরিকাঠামো দ্বারা, যে সব কিছুই হচ্ছে শোষণের একটি প্রত্যক্ষ চিত্র। তো যাকে যে শিল্পতাত্ত্বিকগণ, এই শিল্পতাত্ত্বিকগণ শিল্প সম্পর্কে যাই মনে করুন না কেন, যে শিল্প হচ্ছে একটি ভাববাদী জগতের ভাবনা, শিল্প মানুষের অবচেতন মন থেকে তৈরি হয়, শিল্পের সাথে কল্পনা যুক্ত হবে, মানুষের সৌন্দর্যময় মন থেকে যে কল্পনার তৈরি হয়, সেই কল্পনার সাথে শিল্প সম্পর্কযুক্ত। কিন্তু কার্ল মার্ক্সীয় নন্দন তত্ত্ব মোতাবেক যে বিষয়টি সত্য নয়। কারণ মার্ক্স শিল্পকে অন্য দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করেছেন, যে সমাজের কঠিন বাস্তবতা, শোষণের চিত্র, যে চিত্রশিল্পে থাকতে হবে। যে তিনি আরও বলেন, যে কার্ল মার্ক্স বলেন যে খেয়াল করে দেখো যে রেলপথ কিংবা বিদ্যুৎ কিংবা ছাপাখানা ইত্যাদি আবিষ্কারের পর
কার্ল মার্কসের মন্তব্য, নিশ্চয়ই হোমারের ইলিয়াডের মতো মহাকাব্য আর তৈরি হবে না, কিংবা রামায়ণের মতো কিংবা মহাভারতের মতো মহাকাব্য আর তৈরি হবে না, যেখানে তীরন্দাজরা তীর দিয়ে যুদ্ধ করছে। খেয়াল করে দেখো যে তাহলে এই যে বিষয়গুলো, তো মার্কস বললেন যে রেলপথ, বিদ্যুৎ, ছাপাখানা ইত্যাদি আবিষ্কারের পর ইলিয়াড আর রচিত হবে না। কিংবা চারটি মন্তব্য যে বন্দুক আবিষ্কারের পর একিলিস চরিত্রও কিন্তু আর তৈরি হবে না। যে একিলিসের যে যুদ্ধ, সেই যুদ্ধ কেমনে হয়েছে? তলোয়ার দিয়ে কিংবা তীর দিয়ে, তীর ধনুক দিয়ে। তো কার্ল মার্কস বললেন যে এই যতদিন তোমরা খেয়াল করো সমাজ ব্যবস্থা যত পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিংবা বিজ্ঞানের আবিষ্কার যত যে আমাদেরকে উন্নততর জগতের দিকে নিয়ে যাচ্ছে, তো সমাজের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে কিন্তু সামঞ্জস্য রেখেই শিল্প তৈরি হবে। তাহলে এই যে সামঞ্জস্য বিধান, যে সমাজের এই যে সামঞ্জস্য বিধানটি কার্ল মার্কস করতে চাইলেন এই সমাজের আর্থিক অবস্থা দিক থেকে। তো সুতরাং মার্কসীয় যে শিল্পতত্ত্ব, অর্থাৎ মার্কসীয় যে নন্দন তত্ত্ব, যে নন্দন তত্ত্ব পুরোটাই নিয়ন্ত্রিত হচ্ছে সমাজের আর্থিক অবস্থা, সমাজের অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে। অর্থাৎ বস্তুবাদী যে জগৎ, বস্তুবাদী চেতনা, অর্থাৎ বস্তুবাদী চেতনাকে বাদ দিয়ে কিন্তু সমাজ জীবন হতে পারে না, যেমন শিল্প হতে পারে। কার্ল মার্কস যেই তত্ত্বে বিশ্বাস করে, এর প্রেক্ষিতে যদি আমরা মা উপন্যাসকে মূল্যায়ন করি, তাহলে কি পাই? যে মা উপন্যাস মূলতই হচ্ছে এই একদম বস্তুবাদী জগতের যে প্রত্যক্ষ চিত্র। সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণী কেমনে শোষিত হচ্ছে শিল্পপতিদের দ্বারা, অর্থাৎ শোষকদের দ্বারা। এই শোষক এবং শোষিতের যে চিত্র, সেই চিত্র বঞ্চিত হতে হতে তাদের আর দেয়ালে তাদের পিঠ ঠেকেছে, আর পিছিয়ে যাওয়ার সময় সুযোগ তাদের আর নাই। সেই জন্যই তারা প্রতিবাদী হয়ে উঠছে, এবং পাভেলের নেতৃত্বে তারা প্রতিবাদী হয়ে উঠছে, এবং তারা একটি ব্যাপক প্রচারণার দিকে ছড়িয়ে দিচ্ছে নিজেদেরকে। তা মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে কেন তারা বঞ্চিত হচ্ছে, যে আর এই বঞ্চনার বিরুদ্ধে তাদের কি করা উচিত। যেই বিষয়টি কিন্তু ম্যাক্সিম গোর্কি তার মা উপন্যাসে ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে পাভেল ব্লাশভ এবং পেলাগিয়া নীলভনা চরিত্রগুলো তৈরির মাধ্যমে। আজকে যেই পর্যন্তই থাক, তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।